জনাব গোলাম মাওলা রনি, আমাদের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে দিল্লি, পিন্ডি, পশ্চিমা বিশ্ব কিংবা কূটনৈতিক তৎপরতা? বিরাট প্রভাব ফেলে, বিরাট প্রভাব ফেলে। এই সময়তে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এলেন, এটা আমাদের রাজনীতির পুরো মানচিত্রটা পাল্টে দেবে। বোঝার চেষ্টা করুন, আমি পুরোনো যে ভিডিওগুলো দেখছিলাম, তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান, উনার একটা সাক্ষাৎকার, কর্নেল রশিদের একটা সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তিনি ওই যাকে বলা হয় নভেম্বর মাসের কাহিনী বলছিলেন, নভেম্বর মাসে কী কী ঘটনা ঘটছে। তো জিয়াউর রহমান সাহেবকে যখন সেনাবাহিনী প্রধান করা হলো, তারপরে ডেপুটি প্রধান করা হলো হোসেন মোহাম্মদ এরশাদকে। কেন? একজন থাকবে মুক্তিযোদ্ধার আর একজন থাকবে পাকিস্তান ফেরত কর্মকর্তা, এই হিসেবে। আবার জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করা হলো এবং তোয়াব খানকে জার্মানিতে ছিল। উনি পুরো পাকিস্তানি অফিসারে ছিলেন, যিনি তিনি বাংলাদেশে আসতে সাহস পান নাই, তিনি জার্মানিতে। এই কর্নেল রশিদ সেখানে গিয়ে তাকে, এই তোয়াব খানকে বাংলাদেশে এনে বিমান বাহিনীর প্রধান করেন। এবং তোয়াব খান যেদিন বিমান বাহিনীর প্রধান হলেন, সেই দিন জামাত ইসলাম প্রথম এই তাদের যে ব্যাপক সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করলো জিয়াউর রহমানের আমলে। এই যে জিয়াউর রহমানের ঘাড়ের উপর যে জামাত চড়ে বসলো, ও আর নামানো যায়নি। আজকে জামাত ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। তাদের যে অর্থ, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে কৌশল, তো সেই কৌশলের কাছে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস মাহরুম হয়ে গেছেন, তার কাছে জামাতের কাছে মাহরুম হয়ে গেছেন। সেনাবাহিনীর প্রধান সকালে একবার আমিরে জামাত, বিকেল একবার আমিরে জামাত বলতে বাধ্য হচ্ছেন। সেনাবাহিনী ওই যে পাকিস্তান থেকে একজন উপপ্রধানমন্ত্রী এসে জামাতের আমিরের বাসায় যেতে বাধ্য হয়েছে, যেখানে তিনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমস্ত টিম গিয়ে তার দোয়া নিয়ে আসতেছে। তো আপনি এইটাকে আপনি এখন যদি সেকেন্ডারি পলিটিক্যাল শক্তি ধরেন, হবেন না। জামাত তো ক্ষমতায় যেতে চায়, আর বিএনপিকে তারা মাত্র 50টি সিট দিতে চায়। আর বিএনপি মনে করতেছে, এখানে সাইকোলজিক্যাল প্রবলেমটা চিন্তা করেন, তো বিএনপি মনে করছে যে আমরা ক্ষমতা পাবো, জামাতকে 20 থেকে 30টা সিট দেব। আর জামাত মনে করছে যে এই কথাটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব, বিএনপিকে মাত্র 50টা সিট দেওয়া হবে। আপনি বোঝার চেষ্টা করেন সেই লক্ষ্যে জামাত যেভাবে কাজ করে যাচ্ছে, তারা এই ফজলুর রহমানকে আউট করবে। এই বিষয়টা একটু বুঝতে চাই, জামায়াতে ইসলামী কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলাবে? না না না, মূল ব্যাপার হলো যে তারা যখন রাজনীতি করবে, তারা তো যে রাজনীতি করছে এটা সব কৌশল রাজনীতিতে বৈধ। তারা তাদের লোকজন বিএনপিতে ঢুকিয়ে দিয়েছে। এই বিএনপির লোকজন যাদেরকে ঢুকিয়ে দিয়েছে, তারা গুতাই গুতাই ফজলুর রহমান সাহেবের মতো লোকদেরকে বের করে দিচ্ছে, রুমিন ফারহানের মতো লোকদেরকে বের করে দিচ্ছে। তাদের লোক আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল, যুবলীগে ছিল, তারা সেই কৌশল করে শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে দিচ্ছে। এটা আপনি কি বলবেন? এটা তাদের রাজনৈতিক কৌশল না? তাদের লোক ওই যে তারেক রহমান সাহেবের যে অফিসে, সেই অফিসে চারিদিকে জামাতের লোক আছে। আপনি এটা তাদের বলবেন কি? কৌশলে জামায়াতে ইসলামী যতটা এগিয়ে, ভোটের সমীকরণে কতটা এগিয়ে? এখানে ভোটের ব্যাপার না তো, আমাদের দেশের ভোট তো কখনো হয়নি। সত্যিকার কয়বার ভোট হয়েছে? আপনি মানুষ আবেগের বশবর্তী সেই কাজগুলো করেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কৌশল হয়েছে। 86 সনে ইলেকশন হয়েছে, 88তে ইলেকশন হয়েছে, তারপরে যে গত 3টা 14, 18, 24 ইলেকশন হয়েছে। ক্ষমতাসীন লোক যেভাবে রেজাল্ট তৈরি করে দিয়েছে, ওভাবে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আগামীতে রেজাল্ট তৈরি হবে, সেই রেজাল্ট ডিক্লেয়ার হবে, বিএনপি পাবে 40টা বা 50টা সিট। হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত। উপদেষ্টা যে বলছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি আয়োজন করবেন। হ্যাঁ, ইতিহাসের সেরা নির্বাচন হলো যে অতীতে নির্বাচন নিয়ে এই যে বিভিন্ন লোকজন কথাবার্তা বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছে 24, 18, তার সাথে তিনি অনেক সুন্দর করে কৌশলে এমন কিছু কাজ করবেন যে মানুষ বুঝতেই পারবে না। যেভাবে শেখ হাসিনা পালাই গেছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। যেভাবে এই সরকারের যে ক্যাবিনেট গঠিত হয়েছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না এ আসলো কোত্থেকে, কিভাবে আসলো, হোয়াট ইজ দ্য সোর্স, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তো যখনই বুঝতে পারছি না, তা আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচন আদৌ হবে কি হবে না, আমরা তো ডিসেম্বরে না এপ্রিলে না জুনে, এটাই তো বুঝতে পারছি না। তো এটা যেখানে আমরা বুঝতে পারছি না, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে নির্বাচন করবেন, কত ভালো নির্বাচন করবেন, সেটা মানে কি বলবো, বামুন হয়ে আকাশের চাঁদ ধরা যেমন একটা ব্যাপার। যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে তারাও কিন্তু আপনার মতোই ভাবছে। তারা বলছে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে। তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আসলেই কি তাই? নট লাইক দ্যাট। মূল ব্যাপার হলো যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিড করতে পারছি না। তার জ্ঞান, তার খেলা, তার কৌশল, তিনি বড় মাঠের খেলোয়াড়, ওটা আন্দাজ করতে পারছি না। না বুঝে ওই মানে যেভাবে অন্ধ মানুষ হাতি দেখে, আমরা হাতির কান ধরে বলতেছি হাতি এরকম কুলার মতো, আমরা হাতির পা ধরে বলতেছি হাতি খাম্বার মতো। তো এরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যে কৌশলগুলো অবলম্বন করছেন, জামাত যেখানে কৌশলগুলো অবলম্বন করছেন, তার এগেনস্টে তার যারা প্রতিপক্ষ, তারা এখন অবশ শিশু, দ্য ইনফ্যান্ট, দুধদাঁত ওঠে নাই এখন পর্যন্ত তাদের রাজনীতিতে। ফলে আমরা দূর থেকে যেটা দেখছি, উনি যেটা বলছেন, উনি বলছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না, আমরা বগল বাজায় ফাটাই ফেলতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। আবার উনি ফেব্রুয়ারি মাস থেকে বলবেন এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলেই তো নির্বাচন হওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে হবে কেন? এপ্রিল কত সুন্দর মাস,
সেই মাসে নির্বাচন হবে। আবার এপ্রিল যাওয়ার পরে আমরা এতদিন ধৈর্য ধারণ করেছি, আমাদের কি আর 4-5 মাস আমরা ধৈর্য ধারণ করতে পারি না? ডিসেম্বর হবে, 2027 সালের ডিসেম্বর হবে। তো এইভাবে আমরা মোটামুটি উনি যেভাবে বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দয়া করে আমরা তার সঙ্গে কমপ্লাই করার জন্য আমরা তো আছি। আমাদের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা এই প্রথমে একবার জোয়ার উঠাবে, আবার পিছন থেকে ওই জোয়ারের পানি যেন চলে যায়, এই জন্য 4-5টা খাল কেটে সুন্দর করে জোয়ারের পানি সেখানে চলে যাবে। নির্বাচন বিলম্বের আশঙ্কা এখনো থেকেই গেছে। আমরা কিছুই জানি না, এটা নির্ভর করবে অ্যাবসলিউটলি এখন পর্যন্ত যা আছে। আপনি দেখেন এই সরকারের নিয়ন্ত্রণের সবকিছু, তারা যেখানে চায় সেখানে মব হয়, তারা যেখানে চায় সেখানে আসামি ধরা পড়ে। আপনি আওয়ামী লীগের এত বড় বড় নেতা ধরা পড়লো, এত রাজনৈতিক নেতা, এত মন্ত্রী এমপি জীবনে কোনোদিন কোনো দেশে ধরা পড়ছে? তো সেখানে তো পুলিশের কোনো দক্ষতার অভাব হয় নাই। এই যে এখানে মানে যাকে বলা হয় শমিক আসারকে ধরা হলো, ওই যাকে বলা হয় যে কি যেন তহিদ আফ্রিদিকে ধরা হলো, ওইটার মালিককে ধরা হলো, জনকণ্ঠ দখল করা হলো। সমস্যা হয়েছে কোনো তো সমস্যা হয়নি। তো এখানে যদি সমস্যা না হয় তাহলে আপনার একটা ছোট মব দমন করতে সমস্যা হয়, এইটা তো একটা তেলাপোকাও বুঝতে পারে। এখানে আমরা কি তেলাপোকার চেয়ে কম বুদ্ধিমান হয়ে গেছি? এখানে সব কিছু নিয়ন্ত্রণে আছে। হুজুর যেভাবে খেলছেন আমরা সেইভাবে নড়ছি, আমরা সেইভাবে নাড়াচাড়া করছি, এর বাইরে অন্য কোনো কিছু তো দেখছি না।